ঈদের কেনাকাটা নিয়ে মামার বাড়ি যাওয়ার পথে ৩ ভাইয়ের মৃত্যু। আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিতে ভরপুর, মন্তব্য হাসনাত আবদুল্লাহর। ইংরেজি বছরের প্রথম সূর্যগ্রহণ আজ। যশোরে তীব্র দাবদাহ বিরাজমান। মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,০০০। রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে উত্তাল, নিহত ২। আর্জেন্টিনার কাছে হারের পর বরখাস্ত ব্রাজিল কোচ দরিভাল। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মামার বাড়িতে ঈদের নতুন পোশাক ও বাজার সদাই দিতে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাই নিহত হয়েছেন। বরগুনার পাথরঘাটা ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় শনিবার সকাল 7:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের 22কুড়া এলাকার নাসির খানের 22 বছর বয়সী ছেলে নাইমুজ্জামান শুভ, 14 বছর বয়সের মোহাম্মদ শান্ত ও 8 বছরের মোহাম্মদ নাদিম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল 7টার দিকে পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রাজীব পরিবহনের একটি বাস। সকাল 7:30টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী 3 ভাই নিহত হন। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায়। নাইমুজ্জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। শুক্রবার দিবাগত ভোর রাতে ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছান তিনি। গাড়ির চালক ও হেলপারকে স্থানীয়রা আটকের পর পুলিশে সোপর্দ করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিতে ভরপুর। উনারা আমাদের যা আমল করতে বলেন সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। অর্থাৎ যারা সার্ভিস প্রডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজিউমার না। তাই লিডারশিপের জায়গায় গুণগত পরিবর্তন আনতে হবে। এসব ভণ্ড প্রতারকদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে কিছু সুদখোর ঘুষখোর আছে, আর কিছু মানুষ আছে যাদের কাছেই হচ্ছে সালিশ দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছে যায় না, কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না। সমাজ থেকে এসব প্রতিবন্ধকতা পরিষ্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার করতে হবে। সুদ ঘুষ প্রথা থেকে বেরিয়ে আসতে হবে বলে আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার 29শে মার্চ ঘটতে চলেছে 2025 সালের প্রথম সূর্যগ্রহণ। এটি একটি আংশিক সূর্যগ্রহণ যা বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। জ্যোতিষবিজ্ঞানীদের মতে 2025 সালে মোট 4টি গ্রহণ হবে। এর মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। আজকের গ্রহণটি বছরের প্রথম সূর্যগ্রহণ এবং পরবর্তীতে হবে 21 সেপ্টেম্বর, যা বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ সময় সূর্যগ্রহণ শুরু দুপুর 2:50 চূড়ান্ত পর্ব বিকেল 4:47 এবং গ্রহণ শেষ সন্ধ্যা 6:43। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এটি প্রধানত আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগর থেকে দেখা যাবে। ঢাকা সহ দেশের 4 বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের যশোর ও সিরাজগঞ্জ জেলার তীব্র তাপদাহ বিরাজমান বলেও জানায় সংস্থাটি। শনিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সংস্থাটি জানায়, যশোর ও সিরাজগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও মৌলভীবাজার,
ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মায়ানমারের মান্দালয়ের কাছে 7.7 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 1000 এবং আহত হয়েছেন 2376 জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। শক্তিশালী এই ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী থাইল্যান্ডও। 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মায়ানমারে আঘাত হানা এই ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুমান করেছে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এই ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও 10 জনের মৃত্যু হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে গতকালের ওই ভূমিকম্পের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় 2021 সাল থেকে মিয়ানমার শাসন করা সামরিক জান্তা দেশটির সাংগাই, ম্যান্ডালে, মাগওয়ে, বাগো, ইস্টারশান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তারও আহ্বান জানিয়েছে। নেপালে বিলুপ্ত রাজতন্ত্র পুনরায় চালুর দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে গতকাল শুক্রবার এক সাংবাদিক সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় মোট 45 জন আহত হয়েছে বলে জানা গেছে। নেপাল পুলিশের মুখপাত্র দীনেশ কুমার আচার্য জানিয়েছে, নিহত 2 জনের মধ্যে একজন বিক্ষোভকারী এবং অপরজন সাংবাদিক ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন আহত বিক্ষোভকারী মারা গেছে। স্থানীয় একটি টিভি স্টেশন জানিয়েছে, একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলে তাদের একজন কর্মী নিহত হন। দাঙ্গার সময় কাঠমান্ডুতে যেসব এলাকায় সংঘর্ষ হয়েছিল সেখানে কারফিউ জারি করা হয়েছে। 2006 সালে ব্যাপক রাজপথ বিক্ষোভের ফলে কর্তৃত্ববাদী শাসন ত্যাগ করতে বাধ্য হন এবং 2 বছর পর 2008 সালে সংসদ রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ভোট দেয়। নির্বাচনের মাধ্যমে 239 বছরের রাজতন্ত্র বিলুপ্ত করে নেপাল হিন্দু রাজ্য থেকে ধর্মনিরপেক্ষ ফেডারেল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে শাহকে রাজা হিসেবে পুনর্বহাল এবং হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ফিরিয়ে আনার দাবি ক্রমবর্ধমান হচ্ছে। রাজতন্ত্রবাদী গোষ্ঠীগুলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে দুর্নীতি এবং ব্যর্থ শাসন ব্যবস্থার জন্য অভিযুক্ত করেছে। মানুষ রাজনীতিবিদদের প্রতি হতাশ বলে তারা দাবি করেছে। 4-1 গোলে হার, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে। তখন থেকেই সেলেসাউদের কোচ দারিভাল জুনিয়রকে বাদ দেওয়ার গুঞ্জন ওঠে। অবশ্য তা সত্যি হলো। শুক্রবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে দারিভালকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। ফ্লামেঙ্গো এবং সাও পাওলোর হয়ে সাফল্য দরিভালকে নিয়ে আসে জাতীয় দলে। 2024 সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দরিভাল। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।